মুসলিম রাইজ ইন দ্য মিডল ইস্ট এর সেকেন্ড পার্টে আপনাকে স্বাগত। ইতিহাস আসলে দু ধরনের হয়, এক রাজার ইতিহাস আর দুই সামাজিক ইতিহাস। আসলে রাজার ইতিহাস কোনো রাজাকে নিয়ে শুধু হয় না, সমাজকে নিয়েও হয়। তেমন সামাজিক ইতিহাস শুধু সমাজকে নিয়ে হয় না, রাজাকে নিয়েও হয়। এখানে অবশ্য একটা জিনিস বলা যেতেই পারে যে আসল ইতিহাসটা সামাজিক ইতিহাসে, রাজার ইতিহাস সেই সমাজের ইতিহাসের একটা পার্ট। তাই আমাদের মাথায় রাখতে হয় যে সমাজের ইতিহাসটাই মূল্য এবং সেটাই প্রাধান্য পাওয়া উচিত। রাজার ইতিহাস অনেক সময় সঠিক হয় না, কারণ রাজার তোষামত করার জন্যই বেশিরভাগ লেখকরা লিখে থাকেন। তাই একাডেমিক আলোচনায় আমরা সামাজিক ইতিহাসকে আনিনি সব রকম বিতর্ক এড়ানোর জন্য। আমরা শুধুমাত্র বংশানুক্রমিক রাজাদের কথাই আলোচনা করছি, অর্থাৎ যিনি যখন যে জায়গায় রাজত্ব করছিলেন এবং সেই সময় কী ছিল, যাতে ইতিহাসের ধারা বিবর্তন বুঝতে আমাদের সুবিধা হয়। এর পেছনে, সামনে, মাঝখানে, ডান পাশে, বাঁ পাশে অনেক গল্প থাকতে পারে। সেই গল্প আপাতত এই সময়ের জন্য আমরা বাতিলের খাতায় ধরে রাখলাম, কিন্তু ইতিহাসের মূল উপজীব্য কিন্তু এই ছোট গল্পগুলোই, এগুলো ভুললে চলবে না। আমরা তো আপাতত বংশানুক্রমিকভাবে আমরা যেখান থেকে শুরু করেছিলাম, প্রথমে আমরা প্রফেটের জন্ম কীভাবে হলো বা তার ডাইনেস্টিটা দেখলাম, তার বংশানুক্রমিকটা দেখলাম। তারপর সেখান থেকে 4টে ক্যালিফেট আমরা দেখার দিকে এগিয়েছিলাম। তার মধ্যে অলরেডি আমরা যেটা দেখেছি, আমরা দেখেছি রশিদুন ক্যালিফেট। সেখান থেকে দেখেছি পরবর্তীকালে কীভাবে তৈরি হলো উমায়দ ক্যালিফেট। উমায়দ ক্যালিফেটের একটা অংশ উমায়দ কর্ডোবা কীভাবে অন্য জায়গায় গেল। সেখান থেকে আমরা পেয়েছি আব্বাসিদ ক্যালিফেট এবং আব্বাসিদ ক্যালিফেটের একটা অংশ যেটা মামলুক সুলতানেটের মধ্যে ছিল। তারপর আমরা দেখলাম মঙ্গল ইনভেশন এবং ফাতিমিদ ক্যালিফেট, একটা ছোট্ট ক্যালিফেট। কিন্তু এখনও আরব পারস্যের সেই বিশাল অঞ্চল, যা শিল্প, শিক্ষা, সমৃদ্ধিতে বিশাল একটা স্থান অধিকার করেছিল, সেই জায়গায় আমরা ধীরে ধীরে যাব। একথা অনস্বীকার্য যে আজকের বাংলায় যেভাবে আরবি বা ফার্সি শব্দ ঢুকে গেছে, এগুলো কেন এসছে? তার কারণ হচ্ছে সেই সময়কার লোকেরা আরবি ফার্সি শিখত। কেন শিখত? নিশ্চয়ই আরব্য এবং পারস্যই দুটো দেশ উন্নত ছিল, তাই তাদের সেই জায়গার ভাষা শেখার প্রয়োজন হয়ে পড়েছিল। তো এই উন্নতির ধাপ বিস্তারে আমরা অবশ্যই উন্নতি নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু আমরা উন্নতির ধাপ বিস্তারে কীভাবে এক একটা ডাইনেস্টি এসছে তাদের কথা আলোচনা করব। যার মধ্যে প্রথম ডাইনেস্টি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেলজুক ডাইনেস্টি। আমরা এতক্ষণ ক্যালিফেট বা খলিফার অঞ্চল নিয়ে আমরা আলোচনা করছিলাম। হঠাৎ করে আমরা এমন একটা জিনিস নিয়ে কেন আলোচনা করছি? কারণ এটা পরবর্তীকালে যখন অটোমান সাম্রাজ্য আসবে, তার সূচনার জায়গাটা জুড়ে কিন্তু এই সেলজুক ডাইনেস্টি রয়েছে। সেলজুক ডাইনেস্টি বা সেলজুক যারা রয়েছেন তারা হচ্ছেন তুর্কদের একটা ব্রাঞ্চ, আরও বেটার বললে ওঘুজ তুর্কের একটা ব্রাঞ্চ। ব্যাটেল অফ নাসা 1035 সালে তারা গজনাবিদকে হারান এবং ব্যাটেল অফ ডান্ডানকোয়ান 1040 সালেও তারা এদেরকে হারান এবং ইরানের একটা অঞ্চল দখল করেন 1051 সালে। তারপর সেই জায়গার যে কালচার, সেই কালচার তারা গ্রহণ করেন, ইরান অর্থাৎ পারস্যের অঞ্চল। তো ওঘুজ থেকে যে দলটা এসেছিল যারা যুদ্ধ করতো, তাদের কমান্ডার ইন চিফ ছিলেন তুকাক তেমুর ইয়ালিক বেগ, যার ছেলে সেলজুক বেগ। এই সেলজুক বেগের নাম থেকেই সেলজুক ডাইনাস্টি শুরু। দেখতে পাচ্ছি সেলজুকের 4জন ছেলে, আরসালান ইয়াবগু, মিকেইল, মুসা ইয়াবগু এবং ইউনুস। মিকেইলের 2জন ছেলে তোঘরুল এবং চাগরি বেগ, চাগরি বেগের ছেলে আলপ আরসালান। এই অংশটা যেমন আমাদের লাগবে তেমন লাগবে আরসালান ইয়াবগু ডিসেন্ডেন্ট। আরসালান ইয়াবগু ডিসেন্ডেন্ট আমরা পাচ্ছি কোয়াতালমিসকে। কোয়াতালমিসের ডিসেন্ডেন্ট থেকে আসছে সুলেমান অফ রম, তার ছেলে কিলিজ আরসালান দ্য ফার্স্ট। তার 2 ছেলে, একজন মেলিক শাহ, একজন মেসুদ দ্য ফার্স্ট। তার ছেলে কিলিজ আরসালান দ্য সেকেন্ড। কিলিজ আরসালান দ্য সেকেন্ডের 2 ছেলে, সুলেমান দ্য সেকেন্ড এবং কেহুসরেভ দ্য ফার্স্ট। সুলেমানের থেকে আসছে কিলিজ আরসালান দ্য থার্ড এবং কেহুসরেভের থেকে আসছে কেকাউস দ্য ফার্স্ট
এবং কেকুবার দ্য ফার্স্ট, তাদের ডায়নাস্টি থেকে অর্থাৎ কেকুবার দ্য ফার্স্টের ডায়নাস্টি থেকে আমরা পাচ্ছি কেহুসরেভ দ্য সেকেন্ড, কিলিজ আরসালান দ্য ফোর্থ, কেহুসরেভ দ্য থার্ড, কেকাউস দ্য সেকেন্ড, কেকুবুট দ্য সেকেন্ড ইত্যাদি। এবার যদি আমরা এদের ডায়নাস্টি দেখি তাহলে এখানে কিন্তু সেলজুক ডায়নাস্টি কখনো একটা জায়গা অনুযায়ী গড়ে ওঠেনি, এর বিভিন্ন এরিয়া ছিল এবং বিভিন্ন এরিয়ায় এদের বিভিন্ন নামকরণও ছিল। তো প্রথম সেলজুক সুলতানের যেটা গ্রেট সেলজুক বলা হতো, যেটা ইরানের ওই পার্টিকুলার অঞ্চল নিয়ে তৈরি হয়েছিল, সেই জায়গার কথা আমরা যদি ধরি তাহলে এর শুরু করেছিলেন তুঘরিল, বা অনেক জায়গাকে তোঘরিলও বলা আছে, 1037 থেকে 1063 মধ্যে। একজন তাদের মধ্যে একজন বিখ্যাত যিনি ছিলেন তিনি হচ্ছেন আল পারসালান। কিন্তু আমরা মেন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেলজুক অফ রাম বা আনাতোলিয়ার অঞ্চল নিয়ে, কারণ এখানেই পরবর্তীকালে আমাদের অটোমান এম্পায়াররা আসবে। সেলজুক অফ রামে স্টার্ট করেছিলেন কোয়াতালমিস 1060 সালে এবং এর লাস্ট ছিলেন মেসুদ দ্য সেকেন্ড। এই যে সেলজুক অফ আনাতোলিয়া ছিল, এটা কিন্তু মেন যে এম্পায়ার ছিল অর্থাৎ দ্য গ্রেট সেলজুক, এর থেকে আলাদা ছিল, কারণ আগেই বললাম যে একটা জায়গা কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠেনি, এর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট ডায়নাস্টি তৈরি ছিল। আরেকটি অংশ এর রয়েছে সেলজুক সুলতান অফ হামাদান, সেটাও ছিল, যিনি লাস্ট ছিলেন তুঘরুল দ্য সেকেন্ড, তিনি একটি যুদ্ধে মারা যান। অটোমান এম্পায়ার, এর পরবর্তীতেই আমরা পাবো অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ারের যারা সূচনা করেছিলেন তাদের কিন্তু বলা হতো বে বা প্রিন্স। যেমন প্রথম অটোমান যিনি তৈরি করেন, হিজ নেম ইজ বে ওসমান। এই ওসমান থেকেই অটোমান শব্দটা এসছে। অটোমান এম্পায়ারের যা ভূমিকা ছিল, তারা যে স্বপ্নটা দেখেছিল যে সমগ্র পৃথিবীকে তারা অধিকার করবে, পৃথিবী বলতে তারা যতটা বুঝতো, তো সেটা ছিল ওসমানের স্বপ্ন, এবং সেই ওসমান থেকেই অটোমান এম্পায়ারের নাম এসছে। অবশ্যই ওসমান প্রথম এম্পায়ার নন, ওসমান প্রথম দেশ অধিকার করতে শুরু করেছিলেন কখন? যখন এই সেলজুক সুলতানেট অফ রোম বা আনাতোলিয়া যখন ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করলো, আনাতোলিয়ার অনেকগুলো বিভিন্ন পার্ট বা ট্রাইবে ডিভাইড হয়ে গেল, বিভিন্ন তুর্ক জাতি, আলাদা আলাদা বিভিন্ন তুর্ক জাতি এখানে ওখানে ছিটিয়ে জনবসতি বা তাদের এক একটা ডায়নাস্টি গড়ে তুলল। তো এই ধরনের যে সমস্ত তুর্ক জাতি ছিল, তাদের যে একটা কমন প্রিন্সিপাল তারা নিত, এবং তাদেরকে একসাথে বলা হতো আনাতোলিয়ান বেলিক্স। আগেই বললাম বে মানে হচ্ছে প্রিন্স, এবং এই বেলিক্সদের মধ্যে একজন হচ্ছেন ওসমান দ্য ফার্স্ট। এই ওসমান দ্য ফার্স্ট বা বে ওসমান, ইনি প্রথম 1299 থেকে তিনি ডমিনেট করতে শুরু করেন। অটোমান এম্পায়ারের যদি চার্টটা আমরা দেখি তাহলে প্রথম বে ওসমানকে আমরা পাচ্ছি। এই বে ওসমানের থেকে ধীরে 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 আমরা আসবো মেহমুদ দ্য কনকোয়ারার। এই মেহমুদ দ্য কনকোয়ারারের অনেক ভূমিকা আছে, কারণ এই মেহমুদই 1453 সালে জয় করেছিলেন কনস্ট্যান্টিনোপল, এবং এই কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করে ওখানে অটোমান এম্পায়ারও শুরু করেছিলেন। দ্য ফার্স্ট এম্পায়ার হেন্স ফরওয়ার্ড ইজ মেহমুদ দ্য কনকোয়ারার। এবার এই যে অটোমান এম্পায়ারটা শুরু হলো কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করে, মেহমুদ দ্য সেকেন্ড অর দ্য মেহমুদ দ্য কনকোয়ারার তিনি হলেন এখানকার প্রথম এম্পায়ার। তার ছেলে বেজি দ্য সেকেন্ড, তার ছেলে হচ্ছেন সেলিম। সেলিমের ওয়াইফকে আমাদের একটু মনে রাখতে হবে, হাফসা সুলতান। তো সেলিম যখন হলেন, সেলিম হলেন ফার্স্ট অটোমান খলিফ। এর আগের পর্বে আমি খলিফ এবং সুলতান এদের মধ্যে কি ডিফারেন্স হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এতক্ষণ পর্যন্ত যেহেতু এম্পায়ার ছিলেন, তো মেহমুদ দ্য সেকেন্ড দ্য কনকোয়ারার অ্যান্ড দ্য বেজি দ্য সেকেন্ড, এরা দুজনেই কিন্তু ছিলেন সুলতান। প্রথম সেলিম নিজেকে ধর্মীয় প্রধানও ঘোষণা করলেন, অর্থাৎ তখন থেকে তিনি হলেন ফার্স্ট অটোমান খলিফ বা খলিফা। হাফসা সুলতান এর ওয়াইফের নাম। কেন হাফসা সুলতানকে মনে রাখবো? কারণ যখন সেলিম মারা যান তখন তার ছেলেদের বয়স অনেকটা কম, তো সেই অনুযায়ী সেই সময় তাদের দায়িত্ব ছিল
তাদের মায়ের কাছে। এটা আমরা পরবর্তীকালে আমাদের এখানে যখন মুঘল সাম্রাজ্য ছিল তখন আমরা দেখেছি, কিন্তু তৎকালীন কালচারে এটা কিন্তু ছিল না। তো এটা একটা নতুন কালচার এখানে এলো, একদম নতুন কালচার, যে ছেলেমেয়ের বয়স যখন কম তখন তাদের দায়িত্বটা সামলাচ্ছেন হচ্ছেন হাফজা সুলতান। ঠিক সেই অর্থও নয়, কারণ তৎকালীন যে অটোমান এম্পায়ার ছিল সেখানে আমাদের প্রধানমন্ত্রীর মতো একজন থাকতেন, যাকে বলা হতো গ্র্যান্ড ভিজিয়র বা চিফ মিনিস্টার, যদি আমি সেটা থেকে ইংরাজিতে করি, বা সদর ই আজম, যিনি সুলতানের হয়ে বাকি যে পার্ট সেই পার্টটা তিনি দেখতেন। তো সেলিম এবং হাফসা সুলতানের যিনি ছেলে রয়েছেন তিনি হচ্ছেন সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট নাম দেওয়া হয়েছিল। কেন দ্য ম্যাগনিফিসেন্ট নাম দেওয়া হয়েছিল আমরা পরবর্তীকালে যখন আলোচনা করব তখন এই নামটা আমরা কেন হয়েছিল সেটা আমরা পাবো। নেক্সট হচ্ছেন সুলতান হরেম। সুলতান হরেম হচ্ছেন ওনার একজন উপপতি। এবার তখন আরও একটা কালচার ছিল, যে কারণে আমরা সুলতান হরেমের নামটা জানছি। তখনকার দিনে উপপত্নীর যারা সন্তান সন্ততি ছিলেন তারা কিন্তু রাজত্ব পেতেন না চট করে, যদি না ভাইদের মধ্যে যুদ্ধ হলো এবং একজন আরেকজনকে হত্যা করলে স্বাভাবিকভাবে পেতেন না। কিন্তু এখানে স্বাভাবিকভাবেই সুলতান হরেমের যারা ছেলে ছিলেন তারাই কিন্তু রাজত্ব পেয়েছিলেন, সেলিম দ্য সেকেন্ড। তো সেলিম দ্য সেকেন্ডের থেকে আসছেন মুরাদ দ্য থার্ড, দেন মেহমুদ দ্য থার্ড, দেন আহমেদ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মুস্তাফা দ্য ফার্স্ট। আহমেদ দ্য ফার্স্টের থেকে আসছেন ওসমান দ্য সেকেন্ড, দ্য মুরাদ দ্য ফোর্থ অ্যান্ড দ্য ইব্রাহিম, এবং ইব্রাহিমের থেকে আসছেন মেহমুদ দ্য ফোর্থ, সুলেমান দ্য সেকেন্ড এবং আহমেদ দ্য সেকেন্ড। এবার মেহমুদ দ্য ফোর্থ যিনি ছিলেন, এই মেহমুদ দ্য ফোর্থের এরপর যে ডিসেন্ডেন্ট আছে তাদের যদি আমরা দেখি, সেখান থেকে আসছেন মুস্তাফা দ্য সেকেন্ড এবং আহমেদ দ্য থার্ড। মুস্তাফা দ্য সেকেন্ডের আসছেন মেহমুদ দ্য ফার্স্ট এবং ওসমান দ্য থার্ড। আহমেদ দ্য থার্ড থেকে আসছেন মুস্তাফা দ্য থার্ড এবং আব্দুল হামিদ দ্য ফার্স্ট। এই আব্দুল হামিদের নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনার সময় হয়েছিল দ্য হামিদিয়ান মাসাকার, না ভুল বললাম, আব্দুল হামিদ দ্য সেকেন্ডের সময় হয়েছিল, আব্দুল হামিদ দ্য ফার্স্টের সময় নয়। তো আব্দুল হামিদ দ্য ফার্স্ট, তার ছেলে হচ্ছেন মুস্তাফা দ্য ফোর্থ অ্যান্ড দ্য মেহমুদ দ্য সেকেন্ড। দেন হচ্ছে আব্দুল মজিদ দ্য ফার্স্ট, আব্দুল লজিজ। দেন কামস দ্য মুরাদ দ্য ফিফথ, আব্দুল হামিদ দ্য সেকেন্ড, মেহমুদ দ্য ফিফথ, মেহমুদ এবং আব্দুল মজিদ দ্য সেকেন্ড। এবার মজার ব্যাপার হচ্ছে, এর আগে আমরা যত ডাইনাস্টি দেখেছি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যিনি সুলতান ছিলেন তার ছেলে সুলতান হচ্ছেন। এই প্রথম একটু পরিবর্তন দেখা গেল, যেটা পরবর্তীকালে আমরা যখন সৌদ ডাইনাস্টি আলোচনা করব বা সৌদি আরবিয়ার ডাইনাস্টি আলোচনা করব তখনও এটা পাবো। এটা ভাইদের মধ্যে ভাগ হয়ে গেল। অর্থাৎ আমরা যদি লাস্ট স্ট্রাকচারটার দিকেই খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আব্দুল হামিদ দ্য ফার্স্টের দুজন ছেলে, মুস্তাফা দ্য ফোর্থ, মুস্তাফা দ্য ফোর্থ 1807-1808 পর্যন্ত সুলতান বা খলিফ, এবং তারপরে তার ভাই খলিফ হচ্ছেন, তার ছেলে নয়, তার ভাই মেহমুদ দ্য সেকেন্ড 1808 থেকে 1839 পর্যন্ত। সেমভাবে মেহমুদ দ্য সেকেন্ডের ছেলে আব্দুল মজিদ দ্য ফার্স্ট 1839 থেকে 1861 পর্যন্ত। তারপর তার যদিও 4 জন ছেলে রয়েছেন, কিন্তু খলিফা হচ্ছেন আব্দুল লজিজ তার ভাই 1861 থেকে 1876। তারপর আব্দুল মজিদের আবার ছেলেরা হচ্ছেন মেহমুদ দ্য ফিফথ 1876-এ, তারপর আব্দুল হামিদ দ্য সেকেন্ড, যার কথা বললাম, যার সময়ই হামিদিয়ান মাসাকারটা হয়েছিল, একটা কুখ্যাত জেনোসাইড বা কুখ্যাত গণহত্যা, এবং তারপর মেহমুদ দ্য ফাইভ, তারপর মেহমুদ, এবং তারপর আবার আব্দুল লজিজের ছেলে আব্দুল মজিদ। যদিও আব্দুল মজিদ দ্য সেকেন্ডকে অনেকে খলিফা মানতে চান না, কারণ তিনি যে সময় খলিফা ছিলেন সেটা হচ্ছে তুরস্ক স্বাধীনতা লাভ করার পরে, তুরস্ক রিপাবলিক হয়ে যাওয়ার পরে। তো সেই হিসাবে লাস্ট খলিফা আমরা মেহমুদকে ধরে নেব, যিনি 1918 থেকে 1922 পর্যন্ত খলিফা ছিলেন। তো মুরাদ দ্য সেকেন্ড যেটা আমরা দেখেছিলাম, আমরা যদি এর আগের চারটা দেখি, মুরাদ দ্য সেকেন্ড যিনি ছিলেন মেহমুদ দ্য কনকুয়ারের বাবা। তো মুরাদ দ্য সেকেন্ড প্রথম সার্বিয়া দখল করেন 1455 সালে। মেহমুদ দ্য কনকুয়ারার, কেন তাকে কনকুয়ারার নাম দেওয়া হলো? কারণ তিনি কনস্টান্টিনোপল দখল করেছিলেন বেনজাইটেন এম্পায়ার থেকে 1453 সালে। তারপর আসছেন সেলিম দ্য ফার্স্ট। সেলিম দ্য ফার্স্ট এস্টাবলিশ অটোমানস ইন ইজিপ্ট। ইজিপ্টে প্রথম অটোমান সাম্রাজ্য সেখানে গেল, এবং সেখানকার যে মামলুক ডাইনাস্টি যেটা ছিল, যেটা আমি খানিকক্ষণ আগেই বললাম, 1517 সালে সেখানকার মামলুক ডাইনাস্টিকে ধ্বংস করেন এই সেলিম দ্য ফার্স্ট। যেটা দ্য মামলুক অটোমান ওয়ার যেটা রয়েছে সেটাও এই 1517 সালেই হয়।
তারপর আসছেন সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট। সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট কারণ ইনি প্রচুর এলাকা জয় করেছিলেন। বেলগ্রেড 1521 সালে, হাঙ্গেরি 1526 সালে, পার্সিয়ানদের থেকে বাগদাদ নিয়ে নিয়েছিলেন 1535 সালে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ধীরে ধীরে এই অটোমান সাম্রাজ্য ধ্বংস হতে শুরু করে। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। এক হচ্ছে স্ট্রাকচারাল পরিবর্তন, অর্থাৎ খানিকক্ষণ আগেই বললাম যে আরব পারস্য দুটোই অনেক উন্নত ছিল সেই সময়, কিন্তু এই যে এই উন্নতি ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করলো, ক্ষয় হতে শুরু করলো। এবং এই ক্ষয় হওয়ার পেছনে এই খলিফা, এই সুলতানদের দায়ী করলেন কিছু লোক। একটা দলের কথা আমরা ভবিষ্যতে বলবো, তাদের নাম হচ্ছে ইয়াং তুর্ক। তারা মনে করলো যে এদের জন্যই কিন্তু আমাদের এতকার ট্র্যাডিশন, এত সুন্দর একটা ট্র্যাডিশন যেটা ছিল সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ হলো। এই বিদ্রোহ ধীরে ধীরে নষ্ট করে দিয়েছিল। ক্রুসেড পরবর্তী সময় একটা সময় ছিল যখন ক্রিশ্চিয়ানরা ধীরে ধীরে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করেছিল। যেমন স্পেন অটোমানের থেকে ওরান অংশটা নিয়ে নেয় 1732 সালে। রুশো তুর্কিশ ওয়ার তারা হেরে যায়। 1768 থেকে 1774 পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। এই যুদ্ধে অটোমান এম্পায়ার হেরে যায়। তারপরে আবার একটা সার্বিয়ান রেভলিউশন হয়, যেটা 1804 থেকে 1815 পর্যন্ত হয়েছিল এই অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। রুশো তুর্কিশ ওয়ার আবার হয় 1877 থেকে 1878, আবার অটোমান এম্পায়াররা হেরে যায়। কুখ্যাত বিষয় হামিদিয়ান মাসাকার, বিভিন্ন আর্মেনীয় যারা ছিল এই আর্মেনীয়দের নির্বিচারে হত্যা করা হয়েছিল, একটা বিখ্যাত জেনোসাইড বাই আব্দুল হামিদ সেকেন্ড। এই আব্দুল হামিদ দ্য সেকেন্ডের পরেও আরেকবার আর্মেনীয় গণহত্যা হয়েছে, এটা 1894 থেকে 1896 পর্যন্ত হয়েছিল। আরেকটাও আর্মেনীয় গণহত্যা হয়েছে, সেটা অবশ্য তুরস্ক স্বাধীনতা লাভের পরে, যেটা আর্মেনীয় গণহত্যা নামে বিখ্যাত, যদিও এটাকে তুরস্ক সরকার কিন্তু স্বীকার করে না। কিন্তু হামিদিয়ান মাসাকার যেটা, সেটাও একটা কুখ্যাত জেনোসাইড ছিল। তারপর হচ্ছে আরব রিভল্ট 1916 সালে, আরব রিভল্ট 1908 সালে, ইয়াং তুর্ক মুভমেন্ট। এই সমস্ত কিছুর জন্য ধীরে ধীরে অটোমান এম্পায়ারও ধ্বংস হতে শুরু করেছিল। তো আমরা ইয়াং তুর্কের ব্যাপারে যখন বললাম, এই ইয়াং তুর্কের বিষয়টা একটু জানা যাক। ইয়াং তুর্ক 1908 সালের একটা রেভলিউশন, ইয়াং তুর্ক রেভলিউশন। এটা কাদের বিরুদ্ধে হয়েছিল? এদের বিরুদ্ধেই বেসিক্যালি হয়েছিল। একটা কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড দ্য প্রোগ্রেস ফ্রন্ট, যারা সভাসদ বলুন বা তাদের যারা নেতা ছিলেন, তাদের নাম ছিল ইয়াং তুর্ক। এই ইয়াং তুর্করা মনে করতো আমাদের ট্র্যাডিশনের ডিক্লাইনের পেছনে দায়ী হচ্ছে অটোমান এম্পায়ারের এই খলিফারা। তাই আব্দুল হামিদের বিরুদ্ধে ইয়াং তুর্ক রেভলিউশন হয়েছিল। সবথেকে বড় কথা, ইয়াং তুর্ক রেভলিউশন ছাড়াও আরেকটা বড় বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে ফার্স্ট বালকান ওয়ার, সেকেন্ড বালকান ওয়ার। একটা হয়েছিল 1912 থেকে 1913 পর্যন্ত, আরেকটা 1913 সালেই হয়েছিল। এবং সেই যুদ্ধে হেরে গিয়ে অটোমানদের কাছ থেকে ক্রিট, সার্বিয়া, গ্রিস, অ্যালবেনিয়া সমস্ত কিছু চলে যায়। একটা ট্রিটি অফ লন্ডন হয়েছিল 1913-এ। সেই ট্রিটি অফ লন্ডনের ফলে এই সমস্ত কিছু আর্মেনীয়দের থেকে নিয়ে নেওয়া হয়। পিছন দিয়ে ছুরি মারারও একটা ব্যাপার চলছিল, যেটা হচ্ছে আরব রিভল্ট। আরব রিভল্টটা কি একটা মিলিটারি আপরাইজিং হয়েছিল অটোমান এম্পায়ারের বিরুদ্ধে। এটাতে মদত ছিল ইংল্যান্ড মদত দিয়ে এই আরব রিভল্টটা করিয়েছিল। এটার বিষয়ে আমি পরে আসবো। তার আগে সব থেকে আরও দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আর্মি স্টাইল অফ মুদ্রোস, যেটা 1918 সালে হয়েছিল, এটাও একটা চুক্তি। এবং ট্রিটি অফ সেভরেস, যেটা 1920 সালে হয়েছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর যখন অটোমান সাম্রাজ্য প্রায় ধ্বংসের মুখে, তখন অটোমান সাম্রাজ্য এবং অ্যালাইস অফ ওয়ার্ল্ড ওয়ার 1 এদের মধ্যেই চুক্তিটা হয়েছিল। এবং তার ফলে বিভিন্ন অঞ্চল, কিছু ফ্রান্সের কাছে চলে যায়, কিছু ইংল্যান্ডের কাছে চলে যায়, কিছু অংশ গ্রিসের কাছে আসে। এভাবে বিভিন্ন অঞ্চল এক এক করে অন্যরা দখল করে নিতে থাকে। তারপর মূল যেটা, অর্থাৎ কফিনের শেষ পেরেক, সেটা ছিল তুর্কিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 1919 থেকে 1923 পর্যন্ত হয়েছিল, যার লিডারকে হয়তো অনেকেরই নাম পরিচিত। তার নাম মুস্তাফা কামাল, বা যাকে আমরা আতাতুর্ক নামে চিনি, যার ফলে রিপাবলিক অফ তুর্কি হয় 1923 সালে এবং অটোমান এম্পায়ার ধ্বংস হয়ে যায়। 1923-এর পরেও লাস্ট খলিফ ছিলেন আব্দুল মজিদ দ্য সেকেন্ড। যেহেতু তিনি রিলিজিয়াস প্রধান হিসেবে ছিলেন, কিন্তু অনেক ঐতিহাসিক তাকে লাস্ট খলিফ ধরতে চান না। তো লাস্ট খলিফ আমরা মেহমুদকেই মনে করতে পারি রিপাবলিক অফ তুর্কির আগে পর্যন্ত।
তো এটা গেল অটোমান এম্পায়ার, কীভাবে একটা বিশাল বড় এম্পায়ার শুরু হয়েছিল, বিশাল বড় এম্পায়ার ধ্বংস হয়েছিল। কিন্তু এরপরও শেষ হয়ে যায়নি, এরপরও আরও কিছুটা বাকি আছে মডার্ন ডেতে এগোনোর জন্য। তো মডার্ন ডের রাস্তা ধরলো কারা? ইয়াং তুর্ক, আরব রিভল্ট, রিপাবলিক অফ তুর্কি শুরু হওয়া, তারপর আমরা একটা অন্য দিকে গেলাম। কিন্তু অন্য দিক যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নেব যে আব্দুল হামিদ যেমন হামিদিয়ান মাসাকার করেছিলেন, তারপরও একটা আর্মেনিয়ান গণহত্যা হয়েছিল যেটা রিপাবলিক অফ তুর্কি হওয়ার পরে। সেটা কীরকম বা সেটা কী, সেটা আমরা একটু জেনে নিই। আসলে কিন্তু আমাদের কনটেক্সটের মধ্যে আর্মেনীয় গণহত্যা আসে না, কিন্তু যেহেতু তুরস্কের সূচনাকালের একটা সময় এই জেনোসাইডটা রয়েছে, তাই আমি সেটা নিয়ে কিছুটা হলেও আলোচনা করছি। তুরস্কে যত লোকজন ছিলেন তার মধ্যে বেশ কিছু ছিলেন ক্রিশ্চিয়ান, অর্থাৎ আর্মেনিয়ান যারা ছিলেন তারা ক্রিশ্চিয়ানিটিকে তাদের রাজধর্ম হিসাবে নেয়। 15ই সেঞ্চুরিতে যখন অটোমান সাম্রাজ্যের মধ্যে ছিল, তখন তারা কিন্তু তুর্কিদের থেকে আসলে শিক্ষা, সম্পদ, এই সমস্ত কিছুর মধ্যে এগিয়েছে, এবং তুরস্কর মধ্যেই আর্মেনীয় এবং তুর্কিরা একসাথে থাকত। একটা সমস্যা ছিল, যেহেতু খলিফা যারা ছিলেন, খলিফারা মুসলিম ছিলেন, তো মুসলিমদের থেকে ক্রিশ্চিয়ান অর্থাৎ আর্মেনীয়দের কর অনেক বেশি ছিল। 19th সেঞ্চুরির সময় কি হয়, তুর্কি সুলতান আব্দুল হামিদ দ্য সেকেন্ড আর্মেনিয়াদের ওপর ক্ষিপ্ত হন, যেটা আর্মেনীয় গণহত্যা। কেন? কারণ তারা মৌলিক অধিকারের লড়াই করছিল। মৌলিক অধিকারের লড়াই অর্থাৎ আমাদের কর কমাতে হবে, আমাদের একই রকম সুযোগ সুবিধা দিতে হবে, এই ধরনের। তো এর জন্য একটা দল তৈরি হয়েছিল। সেই দল, বিভিন্ন দল ছিল। একটা হচ্ছে আর্মেনিয়ান রেভলিউশন ফাউন্ডেশন, একটা আর্মেনিকান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। তো এই ধরনের বিভিন্ন যে পার্টিগুলো ছিল, এদের বিদ্রোহটা দমন করেন আব্দুল হামিদ দ্য সেকেন্ড, এবং ফলপ্রসূ হয় হামিদিয়ান মাসাকা। 1908 সালে এই জায়গাতেই যে ইয়াং তুর্ক রেভলিউশন বলছিলাম, এই ইয়াং তুর্ক রেভলিউশন হয়। তখন আর্মেনীয়রা খুশি হয়, ভাবে যে নতুন দল এসছে, এটা নিশ্চয়ই আমাদের সুযোগ সুবিধাটা ভালোভাবে দেখবে। কিন্তু পরবর্তীকালে তাদের ভুল ভাঙে, তারা বুঝতে পারে তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। 1914 এই সালটা খুব ইম্পর্ট্যান্ট, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট শুরু হয়। তুর্কিশ অটোমান এম্পায়াররা জার্মানি ও হাঙ্গেরির পক্ষ নেয়। এই জায়গায় একটা অদ্ভুত মিল পাওয়া যাবে অটোমান এম্পায়ারদের শাসকদের মেন্টালিটির সাথে হিটলারের মেন্টালিটি। খারাপভাবে নেবেন, এটা কোনো বিতর্ক তৈরি করার জন্য নয়, কিন্তু বাস্তবে এটাই ছিল। হিটলার বিশ্বাস করতেন ইহুদিরা মন থেকে যুদ্ধ করেনি, তাই জার্মানির পতন হয়েছে। একই রকমভাবে এই ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের সময় আর্মেনিয়ান সহ খ্রিস্টানদের বিশ্বাস করতো না মুসলিম খলিফারা। তারা বিশ্বাস করতো এরা কখনোই মন দিয়ে যুদ্ধ করবে না। তাদের ধারণা ছিল যে তারা অচিরেই ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স এদের সাথে যুক্ত হয়ে যাবে। 1914 বলকান ওয়ারের সময় রাশিয়ান সেনার ইনভেশন ঘটে, তুর্কিরা পরাজিত হয়ে যায়। ব্যর্থতার অজুহাত হিসেবে দেখানো হয় আর্মেনিয়ানদের বিশ্বাসঘাতকতা। ঠিক এই কাজটাই হিটলার তার ইহুদি বিদ্বেষের সময় করেছিলেন। 1915 আবার ফের আর্মেনীয় গণহত্যার একটা শুরু। 2000-এর বেশি আর্মেনিয়ানকে হত্যা করা হয়, কয়েকশো জনকে গ্রেফতার করা হয়, একটা নতুন বিল আনা হয়, বিল এনে আর্মেনীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই 1915 সালের জুন মাসের 28 তারিখ সরকারি ঘোষণা করা হয় যে আর্মেনিয়ানদের স্থানান্তরিত করা হবে, অযাচিতভাবে আর্মেনিয়ানদের হত্যা শুরু হয় সর্বত্র। বাকিদের পাঠানো হয় সিরিয়া, কিন্তু সাথে কোনো সম্পত্তি নিয়ে যেতে দেওয়া হয়নি। তাদের খাবার, জল, বাহন ছাড়া পায়ে হেঁটে মরুভূমি পার হতে হয়। অনেকের মৃত্যু হয়। তুর্কি পুলিশ দ্বারা অনেকের ওপর অত্যাচার চলে, প্রায় 15 লাখ এই সময় মারা যায়। 1918 প্রথম বিশ্বযুদ্ধের শেষ, অটোমানরা আত্মসমর্পণ করে। এই যে গণহত্যা চলেছিল, এই গণহত্যার কারিগর ছিলেন তালাত পাশা। এই তালাত পাশা কাইন্ড অফ গ্র্যান্ড ভিজিয়ার সেই সময়কার, বার্লিনে আত্মগোপন করেন।
এবং তারপর একটা অপারেশন নেমেসিস হয়। এই অপারেশন নেমেসিসে আর্মেনীয় দল কর্তৃক একটা অপারেশন হয়, যেটায় গণহত্যায় যারা নেতারা তাদের খুঁজে খুঁজে হত্যা করা হয়। 1921 সালেই তালাত পাসাকে এক আর্মেনীয় যুবক হত্যা করে। যদিও তুরস্ক সরকার বর্তমানে এই গণহত্যার বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে, কিন্তু ইতিহাস বলছে এই গণহত্যা হয়েছিল, দুবার হয়েছিল, একবার হামিদিয়ান মাসাকার নামে, একবার আর্মেনিয়ান মাসাকার নামে। 1922 সালে আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়নের একটা অংশে পরিণত হয়। শুধু কি হামিদিয়ান মাসাকার ছিল? 1909 সালে আদানা মাসাকারও হয়েছিল। 2020 সালে নতুন আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি, নগরানো কারাবাক এলাকা নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা বিরোধ হয়েছে, এবং তুর্কি খুব স্বাভাবিকভাবেই আজারবাইজানের পক্ষে দাঁড়িয়েছে। 1988 সালে কি হয়েছিল, সেখানকার যে স্বশাসিত সরকারকে আজারবাইজান উৎখাত করে। 1992, 2016, 2020 এই নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধ হয়। এখন তুর্কি নগরানো কারাবাক নিয়ে আর্মেনিয়াকে হুমকি দিচ্ছে এবং তাদের মধ্যে একটা সমস্যা চলছে। এই সমস্যা শুরু আজকে না, এই সমস্যা শুরু বহুকাল এবং এখনও চলছে। তো আমরা অটোমান সাম্রাজ্য কীভাবে ধ্বংস হলো জানলাম। এই অটোমান সাম্রাজ্যের ধ্বংসের পেছনে বড় বড় যে কারণগুলো ছিল তার মধ্যে একটা অবশ্যই ইয়াং তুর্ক মুভমেন্ট, যেটা 1908 সালে হয়, একটা অবশ্যই বলকান ওয়ার, একটা অবশ্যই ট্রিটি অফ সেভরেস, একটা অবশ্যই ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে হেরে যাওয়া, এতগুলো কারণ। কিন্তু সবথেকে বড় কারণ হচ্ছে আরব রিভল্ট। অর্থাৎ সেই সময় একটা মিলিটারি আপরাইজিং হয়েছিল অটোমানদের বিরুদ্ধে। কে করেছিলেন? হুসেইন ইবন আলী। কে এই হুসেইন ইবন আলী? এই হুসেইন ইবন আলী হচ্ছে প্রফেট মুহাম্মাদের বংশধর। কিভাবে, আমি পরে আসছি। তার আগে একটা ছোট্ট পিঠে ছুরি মারার গল্প বলে। ম্যাকমোহন হুসেইন করেসপন্ডেন্স একটা কথা চালু আছে ইতিহাসে। কি সেটা? ব্রিটিশ এবং এই হুসেইন ইবন আলীর মধ্যে কিছু চিঠিপত্র লেখালেখি হয়েছিল। একদল বলেছিল যে হ্যাঁ, আমরা আরবকে স্বাধীনতা দিয়ে দেবো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আরবে একটা বিদ্রোহ শুরু করো। এই হচ্ছে পিঠে ছুরি মারার গল্প। এইভাবে অটোমান এম্পায়ারের বিরুদ্ধে এই রিভল্টটা স্টার্ট হয়। তো রিভল্ট যদি স্টার্ট হয়, তারপর যারা আসে দে আর কল দ্য হাশেমাইটস। দ্য হাশেমাইটস, হুসেইন ইবন আলী থেকে শুরু হওয়া হাশেমাইটস। কিন্তু অ্যাকচুয়ালি হাসান ইবন আলী থেকেই যে শুরু হয়েছিল তা কিন্তু নয়, তার পেছনে আরও অনেক কিছু রয়েছে বা আরও অনেক কারণ রয়েছে। তো প্রথমত আমরা হাশেমাইটস কারা, এর আগে আমরা দেখেছি যে হাশিমের যে অংশ ছিল সেখান থেকে আমরা একদিকে আলীকে পেয়েছি, একদিকে প্রফেট মুহাম্মদকে পেয়েছি। প্রফেট মুহাম্মদের মেয়ে ফাতিমার সাথে আলীর বিয়ে হয়। তার দুই ছেলে হাসান এবং হুসেইন। হুসেনের থেকে ডিসেন্ডেন্ট হিসাবে আমরা অলরেডি এর আগে পেয়েছি, সেই ডিসেন্ডেন্টটা একেবারে ধ্বংস হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে আমরা ফাতিমিদ ডায়নাস্টিকে পেয়েছি, যারা কিছুকাল একটা ভালো পজিশনে ছিল। আর হাসানের যে ডায়নাস্টি ছিল, সেই হাসানের ডায়নাস্টি থেকে আমরা পাচ্ছি কুয়াতাদাকে, কুয়াতাদার শেরিফ অফ মক্কা। তার থেকে আমরা পাচ্ছি হুসেইনকে। হুসেইন 1908 থেকে 1924 পর্যন্ত শরীফ অফ মেক্কা ছিলেন, এবং তারপর কিং অফ হেজাজ 1916 থেকে বাকি সময়টা তিনি কিং অফ হেজাজ। হেজাজ মানে আজকে আমরা আরবের একটা অংশকে বুঝি। তখন আরবের মধ্যে বিভিন্ন অংশ ছিল, একটাকে বলা হতো নেজদ, একটাকে বলা হতো হেজাজ। কিছু অঞ্চল মুসলিমদের অধিকারে ছিল, কিছু স্পেনের অধিকারে ছিল, এভাবে একটা অঞ্চল ছিল। তো কিং অফ হেজাজ ছিলেন হুসেইন। তো এই যে হুসেইন ইবন আলী, যিনি অ্যাপয়েন্টেড এজ শেরিফ অ্যান্ড এমির অফ মক্কা। এমির মানে যিনি ভবিষ্যতে হবেন, এরকম। এমির অফ মক্কা বাই সুলতান আব্দুল হামিদ দ্য সেকেন্ড, যিনি হামিদিয়ান মাসাকারে অভিযুক্ত, তিনি ওনাকে শেরিফ এবং এমির অফ মক্কা করেছিলেন, এবং তার সময় এই আরব রিভল্টটা শুরু হয়। এবার হুসেইনের সময়টা যদি দেখি, হুসেইনের 4 জন ছেলে, আলী, আবদুল্লাহ দ্য ফার্স্ট, ফয়জল এবং জেদ। তো আলী ছিলেন কিং অফ হেজাজ। যেহেতু হুসেইন ছিলেন কিং অফ হেজাজ, তার প্রথম সন্তান হিসাবে জ্যেষ্ঠ সন্তান আলী, তিনি হচ্ছেন কিং অফ হেজাজ 1924 থেকে 1925। তারপর সেখানে সৌদি কনকোয়েস্ট হয়। সৌদি কনকোয়েস্টের বিষয়টা আমি পরে আসছি।
আবদুল্লাহ দ্য ফার্স্ট ছিলেন এমির অফ জর্ডান 1921 থেকে 1951 পর্যন্ত। তার ছেলে তালাল কিং অফ জর্ডান, তার ছেলে হুসেন তিনিও ছিলেন কিং অফ জর্ডান, তার ছেলে আবদুল্লাহ দ্য সেকেন্ড 1999 থেকে তিনিও কিং অফ জর্ডান রয়েছেন এবং জর্ডানের এই রাজত্ব এখনও রয়েছে। অন্যদিকে ফয়সালের যে ব্রাঞ্চ রয়েছে, ফয়সালের ব্রাঞ্চ, হি ওয়াজ দ্য কিং অফ সিরিয়া ইন 1920 এবং তার পরবর্তীকালে 1921 থেকে 1933 পর্যন্ত কিং অফ ইরাক, কারণ ফ্রেঞ্চ বা ফরাসিরা সিরিয়াকে অধিকার করে নেয়, তারপর তিনি ইরাকের দায়িত্ব পান। তারপর তার ছেলে ঘাজি, হি ওয়াজ অলসো দ্য কিং অফ ইরাক। হিজ সন ফয়সাল টু, তিনিও কিং অফ ইরাক ছিলেন, কিন্তু তারপর 1958 সালে ইরাক রিপাবলিক তৈরি হয়, একটা জুলাই রিভল্ট হয়, তার ফলে এই ডায়নাস্টি ধ্বংস হয়েছে। অন্যদিকে আরেকটা ডায়নাস্টি ছিল জেদ, এবং তাদের যারা সন্তান সন্ততি এখনও বেঁচে আছেন, তাদের ডায়নাস্টির লোকজন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা আপাতত। আমি যেহেতু তাদের সাথে সরাসরি এখানকার রাজত্বের কোনো সম্পর্ক নেই, তাই আমি তাদের সেখানে যাচ্ছি না। শুধু আলীর পর কিং অফ হেজাজ যিনি ছিলেন 1925-এ সৌদি কনকোয়েস্ট পাই। সৌদি কনকোয়েস্টটা কি? ডিসেন্ডেন্ট অফ মোহাম্মদ বিন সৌদ ওয়াজ ফাউন্ডার অফ এমিরেটস অফ দিরিহা। 1774 সালে মোহাম্মদ বিন সাউদ এমিরেট অফ দিরিহা শুরু করেছিলেন। এমিরেটস হচ্ছে ছোট 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 স্থায়িত্ব শাসনযুক্ত অঞ্চল, যেমন পরবর্তীকালে ইউনাইটেড আরব এমিরেটস হয়েছে। আমি এই কনটেক্সটে ইউনাইটেড আরব এমিরেটস নিয়ে আলোচনা করব না, কিন্তু এই যে ধরনের বিভিন্ন এমিরেটস ছিল, সেই এমিরেটস অফ দিরিহা 1774 সালে। তারপর 1824 সালে তিনি এমিরেটস অফ নেজেদ ফর্ম করেন। আগেই বলেছি যে আরবের বিভিন্ন অংশ ছিল, হেজাজ, নেজেদ এটসেট্রা। তো এমিরেট অফ নেজেদ যিনি ছিলেন 1902 থেকে 1926 সালে। কে ছিলেন? আব্দুল আজিজ ইবন সাউদ। এবার ইবন বিন, আমি যেহেতু আরবি জানি না, কিন্তু আমি যতদূর এটা নিয়ে ঘাটাঘাটি করছি, আমার অল্প মনে হচ্ছে যে ইবনের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে ফ্রম দ্য ফ্যামিলি অফ, মানে ইবন শব্দটার মানে আসছে ফ্রম দ্য ফ্যামিলি অফ, তেমন বিন শব্দটার মানে সান অফ। খুব সম্ভবত, এটা যদি ভুল হয় আপনি আমাকে অবশ্যই লিখে জানাতে পারেন এর আসল অর্থটা কী। তো আব্দুল আজিজ ইবন সাউদ যিনি 1902 থেকে 1926 পর্যন্ত নেজেদ, এবং তারপর যখন সৌদি কনকোয়েস্ট হয়, সৌদিরা এটা দখল করে, তো তখন আব্দুল আজিজ ইবন সাউদ হলেন কিং অফ হেজাজ অ্যান্ড নেজেদ 1926 থেকে 1953 পর্যন্ত, এবং তারপর সৌদি আরব ফর্ম করা হলো 1932 সালে। আমরা অটোমান এম্পায়ারের শেষে কি দেখেছিলাম, যে বাবা থেকে ছেলে রাজত্ব না এসে ভাইদের মধ্যে কিন্তু এক এক করে যাচ্ছে। এখানেও কিন্তু তাই। আব্দুল আজিজ ইবন সাউদের যারা ছেলে রয়েছেন, সাউদ দ্য ফোর্থ, ফয়সাল দ্য সেকেন্ড, খালিদ দ্য সেকেন্ড, ফরহাদ, আবদুল্লাহ দ্য ফোর্থ, সালমান অ্যান্ড নাইফ। তো সালমান বর্তমান এখানকার সর্বা সৌদি আরবিয়ার। তো তখন কীরকম হতো, ধরো কেউ একজন সেখানকার, আমি টার্মটা রাজা ধরে নিচ্ছি, কী টার্ম আছে, তো সাউথ ফোর ধরো সেখানকার প্রাইম মিনিস্টার বা হেড হলেন, তো ডেপুটি হবেন তার একজন ভাই, ডিফেন্স মিনিস্টার হবেন তার একজন ভাই, ইন্টেলিজেন্স এজেন্সির হেড হবেন তার একজন ভাই। তো এরকমভাবে তারা ভাইদের মধ্যে বিষয়টাকে ভাগ করে নিয়েছিল। তো বর্তমান হচ্ছেন সালমান, 2015 থেকে তিনি প্রধানের দায়িত্বে রয়েছেন, এবং তার ছেলে মোহাম্মদ বিন সালমান বা নায়েফ বা মোহাম্মদ বিন নায়েফ, এরা হয়তো পরবর্তীতে এই জায়গার সর্বা হবেন। তো এটা হচ্ছে টোটাল আমাদের পার্ট, যেভাবে উত্থান ঘটলো, যেভাবে পতন ঘটলো। আমরা একদম শেষের দিকে আমরা জানলাম যে কীভাবে বিভিন্ন দেশ তৈরি হলো, সৌদি আরব, জর্ডান। আমি যদি ইসরায়েল নিয়ে আলোচনা করতাম হয়তো সেখানে সিরিয়া, লেবানন এই বিষয়গুলো তৈরি পেতাম, কিন্তু এটা আমাদের কনটেক্সটের বাইরে। তো এই পর্যন্ত আজকে, ধন্যবাদ।